আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ভারত যাওয়ার একটি প্রোগ্রাম ছিল। কলকাতা, দিল্লি এবং ভারতের অন্যান্য নামকরা পত্র-পত্রিকায় তার ভারত সফর নিয়ে নানা রকম যে সম্ভাব্যতা, পক্ষে-বিপক্ষে বিভিন্ন রকম বিচার এবং বিশ্লেষণ নিয়ে সুদীর্ঘ লেখা লিখেছিল। আমাদের বাংলাদেশের পত্র-পত্রিকাগুলো জাস্ট একটা ধারণা দিয়েছিল যে তিনি যেতে পারেন। বিশেষ করে ডেইলি স্টার, যাদেরকে দিল্লির সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে, বিশেষ করে দিল্লির যে সাউথ ব্লক, তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে, এরকম ধারণা করা হয়। সেই ডেইলি স্টার তারা বেশ শেষের দিকে ইঙ্গিতপূর্ণ একটি বক্তব্য দিয়েছিল যে তিনি যাচ্ছেন। আমাদের দেশে প্রচুর ভারতীয় কানেকশন আছে। আপনি এদেরকে রয়্যাল এজেন্ট বলতে পারেন। এদেরকে ভারতীয় দূতাবাসের সঙ্গে পলিটিক্যাল অ্যাটাচমেন্ট রয়েছে, এরকম লোকজন বলতে পারেন। আবার কলকাতাতে, দিল্লিতে যারা বড়, বড় রাজনীতিবিদ রয়েছেন, কূটনীতিবিদ রয়েছেন, এদের অনেকের সঙ্গেই বাংলাদেশের বহু মানুষ, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ ভালো সম্পর্ক রক্ষা করে। যেমন ধরেন বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ছিলেন বা ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন। তিনি পরবর্তীতে ভারতে খুব বড় কর্মকর্তা হয়ে গেলেন। এখন তার বাংলাদেশে যাদের সঙ্গে সামাজিক সম্পর্ক ছিল, ওই সম্পর্কটি আসলে বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে না থাকলেও বাংলাদেশের সঙ্গে যাদের ভারতীয় কর্মকর্তা তাদের থেকে যায়। ফলে কী হলো, বিভিন্ন সময় যারা রাষ্ট্রদূত ছিলেন তারা বাংলাদেশ নিয়ে কথা বলেন, বাংলাদেশে আসেন, বাংলাদেশের লোকজন ভারতে যান এবং তাদের সঙ্গে বসেন। যেমন এখন আমরা প্রায় বীণা সিকরির কথা বলি, হর্ষবর্ধন শৃঙ্গাল কথা বলি। এরপর এর আগে একজন বাঙালি ভদ্রলোক ছিলেন 2009 সনে। এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না। ভদ্রলোকের সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক ছিল। তা এরকম তাছাড়া আরও বেশ কয়েকজন যারা ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হিসেবে আসেন, তারা শত, শত মানুষের সাথে সম্পর্ক রক্ষা করেন। তো কাজেই যখন এরকম একটা ঘটনা ঘটে, সেনসিটিভ যে বিষয়ে ভারতের সিদ্ধান্ত নেওয়ার থাকে, বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া থাকে, অতি উৎসুক মানুষজন তখন করে কি, তাদের যে কানেকশনগুলো রয়েছে সেখানে সবাই টেলিফোন করে। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেবের ভারত ভ্রমণটি এই সময়টিতে বাংলাদেশ এবং ভারতের জন্য খুবই সেনসিটিভ, স্পর্শকাতর, উভয় রাষ্ট্রের জন্য খুবই প্রয়োজনীয় এবং যাকে বলা হয় এটি সুদূর প্রসারী কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে উভয় দেশের জন্য। কাজে তার এই সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যে আগ্রহ ছিল। আর এই সফরটি না হয় সেটার জন্য বহু মানুষের চেষ্টা ছিল, দুই দেশেরই বহু মানুষের চেষ্টা ছিল। আবার একই সঙ্গে সফরটি যেন হয় এই জন্য বহু মানুষের তৎপরতা ছিল। ফলে কী হলো, এই আগস্ট মাসের একেবারে প্রথম দিন থেকে সবাই একবাকে বলার চেষ্টা করছিল যে তিনি যাবেন, আবার অন্য পক্ষ বলার চেষ্টা করেছিল যে তিনি যাবেন না। এনিওয়ে, এখানে যে সমস্যাটি দেখা দিয়েছে সেই সমস্যাটা হলো অনেকগুলো বিষয় লিক হয়ে যায়। যেমন বাংলাদেশের যে দূতাবাস রয়েছে দিল্লিতে, তারা প্রধানমন্ত্রী ভারত সফর উপলক্ষে সেখানে নাকি কোনো হোটেলে বুকিং দিয়েছিলেন, তারপর আবার সেই বুকিং ক্যান্সেল করেছেন। তো 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সে হোটেলের বুকিং করা ছিল, বুকিং আবার ক্যান্সেল করা হলো। ক্যান্সেল করার পরে আবার হোটেলের লোকজনকে দাওয়াত দিয়ে এনে দূতাবাসে সেই অনুরোধ করা হয়েছিল বুকিংটা আবার এক্সটেন্ড করার জন্য। এই বিষয়গুলো আসলে গুজব আকারে নানাভাবে ছড়িয়ে বেড়ায়। তো পরবর্তীতে এখন যেটি একেবারে কনক্রিট এবং কনফার্ম যে বিষয়গুলো, সেটা হলো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভারত সফরে যাচ্ছেন না। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন যারা আছেন তারা সবাই বলে দিয়েছেন যে এটা ভারত সফরের উপযুক্ত সময় নয়। ভারতের সঙ্গে একটি সহনশীল এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক, যে সম্পর্কের ভিত্তিতে ভারতের উপর আস্থা স্থাপন করা যায়, নির্ভর করা যায়, ডিপেন্ড করা যায়, এরকম একটা পরিস্থিতি আগে তৈরি হবে, তারপর তো আমরা সেখানে যাব। ইট মিনস যে প্রধানমন্ত্রী ভারতে যাবেন, ভারতে যাওয়ার জন্য ওই রাষ্ট্রটির উপর, সরকারের উপর যে আস্থা দরকার, বিশ্বাস দরকার, সেটি নেই। এখন সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে তার হাতে কতগুলো কাগজ ধরিয়ে দেওয়া হলো, তাকে যে কোনো একটা ট্র্যাপ, কেউ কেউ বলছে হানি ট্র্যাপে ফেলতে পারে, বদনাম তৈরি করতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। এখন ঘর পড়া গরুতে সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো সেই কারণে যারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন তারা বলছে যে ঠিক আছে, সম্পর্কটা আরেকটু ভালো হোক, ট্রাস্ট চর্বি হোক। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, সবাই এখানে ভয় পাচ্ছিল যে ওখানে গিয়ে তাকে কূটনীতির জালে আবদ্ধ করে, বেশি ভদ্রতা দেখিয়ে, প্রেশার ক্রিয়েট করিয়ে যদি শেখ হাসিনার সঙ্গে তাকে একটু বৈঠক করিয়ে দেওয়া হয়,
শেখ হাসিনার প্রসঙ্গটি তোলা হয় এবং সেটি নিয়ে যদি একটি অনভিপ্রেত ঘটনা তৈরি হয়, আনএক্সপেক্টেড, যেটা অভাবনীয় ঘটনাগুলো ঘটে, অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে, তাহলে বাংলাদেশে এসে তিনি কি মুখ দেখাবেন? থার্ডলি হলো, একটা তো এজেন্ডা থাকতে হবে। এই মুহূর্তে যে উনি যাবেন, এজেন্ডাটা কি? এটা কি গঙ্গার পানি চুক্তি? এটি কি আদানির সাথে যে বিদ্যুতের চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিল? কিংবা ভারত যে সকল সুবিধা বাংলাদেশের জন্য বহাল রেখেছিল সেই সুবিধাগুলো আবার নতুন করে চালু করবে ভারত, এরকম কি কোনো কিছু লক্ষণ দেখা যাচ্ছে? তো তা না হলে উনি কি সেখানে কেন যাবেন? মোদিকে সালাম দেওয়ার জন্য, দিল্লি দর্শন করার জন্য, কিংবা সেখানে তার গার্ড অফ অনার নেওয়ার জন্য? নট লাইক দ্যাট। এরকম নানা রকম হালকা পাতলা কথাবার্তা কিন্তু হচ্ছে। তো যার প্রেক্ষিতে যখন এই সফরটি বাতিল করা হলো, বাংলাদেশ এবং ভারতের সবাই বুঝে গেল যে এটি বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হয়েছে, স্বয়ং তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বাতিল করা হয়েছে, সেটা যেভাবেই হোক না কেন। এখন ভারতের মতো বড় রাষ্ট্র, যারা টোটাল এশিয়া সাবকন্টিনেন্ট হাজার হাজার বছর ধরে একটা বৃহৎ শক্তি হিসেবে তারা চালিয়েছে, এবং অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন দুনিয়াতে এটি রীতিমতো একটি সুপার পাওয়ার ছিল। এবং সেই প্রাচীন ভারতের যে সুপার পাওয়ার ভারত, এটি একেবারে মুঘল জমানাতে আওরঙ্গজেব পর্যন্ত এটি বহাল ছিল। সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত কন্টিনিউয়াসলি, বিশেষ করে মুঘল জমানাতে, একটি ইউনিফাইড, আজকে আমেরিকার যে শক্তি, কিংবা 60-এর দশক 50, মানে জোসেফ স্ট্যালিনের জমানা থেকে শুরু করে গর্বাচেভ পর্যন্ত, না গর্বাচেভ তো শেষ করে দিয়েছে লিওনিদ ব্রেজনেভ, এই তার সময়টি পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন যেভাবে বিশ্বে একটি সুপার পাওয়ার রূপে সারা দুনিয়া ডমিনেট করেছে, কিংবা ধরুন 1857 থেকে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, 1857 থেকে 1945 পর্যন্ত, এই দীর্ঘ সময় ধরে যেভাবে ডমিনেট করেছে সারা ওয়ার্ল্ড ব্রিটিশরা, ঠিক একইভাবে মুঘল সম্রাট আকবরের সময় থেকে আপনার আওরঙ্গজেব, কত বছর হবে? প্রায় 150 বছর, মোর দেন 150 বছরের। কারণ হলো আওরঙ্গজেব 50 বছর, জাহাঙ্গীর 20 বছর, আনুমানিক 20 বা 24 বছর, শাহজাহান 20 বছর, 40 বছর হলো, আকবর 50 বছর, তাহলে প্রায় 150 বছর। 150 বছর ধরে দুনিয়ার 1 নম্বর সুপার পাওয়ার ছিল ইন টার্মস অফ ফাইন্যান্স, ইন টার্মস অফ মিলিটারি পাওয়ার অ্যান্ড এভরিথিং, দ্য ইন্ডিয়া। তো সেই ইন্ডিয়া, সেই দিল্লি, সেই লালকেল্লা, সেই ইন্ডিয়া গেট, সব কিছু এবার তছনছ হয়ে গেছে তারেক রহমান সাহেবের রিফিউজুয়াল অ্যাটিটিউডে। তিনি যাবেন না। যারা ভারতের গুণগান করেন, কীর্তন করেন, তারা হলো ও মাই গড, বাংলাদেশের এত সাহস, এত সাহস ভালো না গো, এত সাহস ভালো না, কিভাবে থাকবে? আমরা যদি মরিচ বন্ধ করে দিই, মরিচ খাবে কী করে? ডিম যদি না পাঠাই, তোমরা তো না খেয়ে মরবে। আমরা জল দেবো না, তখন একেবারে মরে মরে যাবে, কচ্ছপ হয়ে তোমাদেরকে বাঁচতে হবে। এই ধরনের কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছেন, এবং সবচেয়ে বেশি বলা হচ্ছে যে যদি না যান, তারেক রহমান সাহেব যদি না যান, তাহলে এই যে গত বিপদের সময় যেভাবে তেল দিয়ে, মানে ডিজেল দিয়ে, পাইপলাইনে ডিজেল দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করা হয়েছে, সেই সহযোগিতা করা হবে না। অতিরিক্ত বাংলাদেশের সাথে যে ভারতের ট্যারিফ রয়েছে বা দ্বিপাক্ষিক লেনাদেনা রয়েছে, এবং এখানে আমরা আকুর মাধ্যমে, এশিয়ান ক্লিয়ারিং হাউজের মাধ্যমে যেভাবে বাকিতে ভারত থেকে মাল কিনে এবং 3 মাস পরপর যেভাবে আমরা টাকা দেই, এই সুযোগও যদি ভারত বন্ধ করে দেয়, তাহলে আমাদের যে আমদানি বাণিজ্য, সেই আমদানি বাণিজ্য এখন ইউরোপের মতো বন্ধ, চায়নার মতো যে সকল দেশে ইনস্ট্যান্টলি আমাদেরকে টাকা রেডি করে তারপরে আমাদেরকে আমদানি করতে হয়, এবং এটা যদি ভারত নতুন করে শুরু করে যে আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা অন্তত $20 বিলিয়ন তাদের সাথে যে ব্যবসা বাণিজ্য করি, বা $22 বিলিয়ন ব্যবসা বাণিজ্য করি, এটা 3 মাস অন্তর অন্তর অন্ততপক্ষে $2.5 থেকে $3 বিলিয়ন। এই যে আমরা একটা ক্রেডিট ফ্যাসিলিটিস পাচ্ছি, এই ক্রেডিট ফ্যাসিলিটিস পাওয়া যাবে না এই $3 বিলিয়ন আমার
রেডি রাখতে হবে তাদের সাথে ব্যবসা করার জন্য। এই কথাগুলো কিন্তু ভারতের লোকজন বলার চেষ্টা করছে এবং তারা বলার চেষ্টা করছে যে সামনে তিস্তা চুক্তি তোমরা আশা করছো, গঙ্গা চুক্তি যেটা রয়েছে বা ফারাক্কা ব্যারেজ যেটা ট্রিটি রয়েছে সেটা যে এক্সটেন্ড করবে, নবায়ন করবে, এটা আমরা করব না, তোমাদের সাথে করবে না। তখন তো আর পদ্মায় জল আসবে না, তখন তোমরা কীভাবে চলবে? তিস্তা তো আমরা উজানে যে গেটগুলো নির্মাণ করেছি সেখানে এখনও যে পরিমাণ জল দিচ্ছি সেই জলগুলো দেব না। তো এগুলো নিয়ে আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানা কথা হচ্ছে। বাংলাদেশে যারা লোকজন আছেন তারা কেউ দিল্লি দখল করার কথা বলছেন, কেউ জিহাদ করার কথা বলছেন, জিহাদে কুল্লিয়া করার চেষ্টা করছেন, কেউ আন্তর্জাতিক আদালতে গিয়ে ভারতকে 10 হাত দেখানোর কথাবার্তা বলছেন। কিন্তু ফাইনালি কি হবে? এটা নিয়ে আমাদের কিন্তু যথেষ্ট চিন্তা করতে হবে। এত একটা বৃহৎ প্রতিবেশী এবং তার সঙ্গে আমার সীমান্ত থেকে শুরু করে আমার দেশের নদ-নদী, পাহাড়-পর্বত, অরণ্য, এমনকি বনজ প্রাণী, তাদের অবাধ চলাফেরার মাধ্যমে যে ইকো ব্যালেন্স রয়েছে, প্রাকৃতিক ভারসাম্য রয়েছে, এই ভারসাম্যটা তো নষ্ট হয়ে যাবে। লেনাদের কথা বাদ দেন, মিলিটারি অকুপেশনের কথা বাদ দেন, ইনসার্জেন্সির কথা বাদ দেন। এই ভৌগোলিক যে ভারসাম্য সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা মরুভূমি হয়ে যাব। আমাদের গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। হোয়াট এভার মেবি। আমি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট নই, সরকারে যারা আছেন তারা অবশ্যই অনেকেই আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী, তারা বিষয়টি বিবেচনা করবেন বলে আমি মনে করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।